শেয়ার বাজারে টাকা ঢালা মানেই তো সবসময় একটা চিন্তা থাকে, তাই না? লাভ হবে না লোকসান, বাজার উঠবে না পড়বে। একদম। এই যে বাজারের ওঠানামা, এই অস্থিরতা, এটা নিয়ে অনেকে একটু ভয়ে থাকেন। হ্যাঁ, তো আজকের আলোচনায় আমরা এমন একটা কৌশল নিয়ে কথা বলবো যা হয়তো এই অস্থিরতার মধ্যেও কিছুটা স্থিরতা আনতে পারে। এটাকে বলে ফ্যাক্টর ইনভেস্টিং। ঠিক। আর ফ্যাক্টর ইনভেস্টিং এর ভেতরেও অনেক ভাগ আছে, যেমন ধরুন ভ্যালু, মোমেন্টাম। আমরা আজকে ফোকাস করছি কোয়ালিটি ফ্যাক্টরের উপর, মানে ভালো মানের কোম্পানির শেয়ারে বিনিয়োগ। হ্যাঁ, মানে সেই সব কোম্পানি যাদের ব্যবসার ভিতটা খুব শক্ত, ব্যালেন্স শিট বেশ ভালো। ওয়ারেন বাফেটের কথাটা এখানে খুব খাটে, তাই না? কোনটা? ওই যে একটা দারুণ দামে সাধারণ কোম্পানি কেনার চেয়ে ন্যায্য দামে একটা দারুণ কোম্পানি কেনা। অনেক ভালো। একদম। তো এই দারুণ কোম্পানি বা কোয়ালিটি, এটা আমরা বুঝবো কিভাবে? সেটাই। কি দেখে বুঝবো যে একটা কোম্পানির সত্যি কোয়ালিটি? কিছু মাপকাঠি তো থাকবে নিশ্চয়ই। অবশ্যই আছে। দেখুন, মূলত 3টে জিনিস আমরা দেখি। প্রথমটা হলো রিটার্ন অন ইকুইটি, মানে ROE। আচ্ছা, ROE মানে কোম্পানির শেয়ার হোল্ডারদের টাকা ব্যবহার করে কতটা লাভ করতে পারছে সেইটা। একদম ঠিক। এটা কোম্পানির এফিশিয়েন্সি বা দক্ষতা দেখায়। কিন্তু শুধু 1 বছরের লাভ দেখলে তো হবে না, লাভটা নিয়মিত হচ্ছে কিনা সেটাও তো জরুরি, মানে স্থিতিশীলতা। খুব ভালো পয়েন্ট। এই আসে দ্বিতীয় প্যারামিটারটা। সেটা হলো বিগত 5 বছরে শেয়ার প্রতি আয় বা EPS বৃদ্ধির পরিবর্তনশীলতা। মানে আর্নিং পার শেয়ার গ্রোথটা কতটা স্টেবল, খুব বেশি ওঠানামা করছে না তো। ঠিক তাই। যে কোম্পানির আয় মোটামুটি একটা স্থির গতিতে বাড়ে, বছর বছর খুব বেশি লাফালাফি করে না, তাদের ব্যবসায়িক ঝুঁকি কিছুটা কম ধরা হয়। আপেক্ষিকভাবে বেশি স্থিতিশীল আর কি। বোঝা গেল। আচ্ছা, আর 3 নম্বর প্যারামিটারটা? সেটা হলো ফাইন্যান্সিয়াল লিভারেজ। সোজা কথায় কোম্পানির ঘাড়ে ঋণের বোঝা কতটা। ও, মানে ডেট টু ইকুইটি রেশিও। হ্যাঁ, যে কোম্পানির ঋণ কম, তার মানে হলো যদি কখনো অর্থনীতির অবস্থা খারাপ হয় বা ধরুন মন্দা আসে, তখন তাদের টিকে থাকার ক্ষমতা বেশি থাকে। ঠিক ঠিক। অনেকটা ব্যক্তিগত জীবনে কম লোন থাকলে যেমন একটা স্বস্তি থাকে। একদম সেরকমই। তো এই 3টে মাপকাঠি, ROE, EPS গ্রোথের স্থিতিশীলতা আর কম ঋণ, এইগুলোর ভিত্তিতেই ভালো কোয়ালিটি স্টক বাছা হয়। আর এই বেসিসেই কি নিফটি 200 কোয়ালিটি 30 ইন্ডেক্সটা তৈরি? হ্যাঁ, নিফটি 200 ইন্ডেক্সে যে 200টা কোম্পানি আছে, তাদের মধ্যে থেকে এই 3টে কোয়ালিটি প্যারামিটারে যারা সবচেয়ে ভালো স্কোর করে, সেরা 30টা কোম্পানিকে নিয়ে এই ইন্ডেক্সটা তৈরি হয়। আচ্ছা, আর এটা কি নিয়মিত বদলায়, মানে কোম্পানির পারফরম্যান্স অনুযায়ী? হ্যাঁ, বছরে 2বার করে, জুন আর ডিসেম্বরে, এটাকে রিব্যালেন্স করা হয়। মানে নতুন করে শেয়ার বাছা হয় স্কোর অনুযায়ী। আর একটা জিনিস, কোনো একটা স্টকের ওপর বেশি নির্ভরশীলতা এড়ানোর জন্য প্রত্যেকটা স্টকের ওয়েট একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হয়। মানে 5% বা তার ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপের 5 গুণের বেশি নয়। এটা তো বেশ ইন্টারেস্টিং একটা পদ্ধতি। কয়েকটা কোম্পানির নাম বললে বুঝতে সুবিধা হবে যারা এখন এই ইন্ডেক্সে আছে, মানে এপ্রিল 2025 অনুযায়ী। অবশ্যই। এখনকার টপ হোল্ডিংগুলোর মধ্যে আছে ধরুন হিন্দুস্তান ইউনিলিভার, TCS, এশিয়ান পেইন্টস, কোল ইন্ডিয়া। এই ধরনের বড় আর পরিচিত নাম। বেশ ভালো নামগুলো। আচ্ছা, ভ্যালুয়েশনের দিক থেকে এই ইন্ডেক্সটা কেমন, মানে PE, PB এগুলো? দেখুন, কোয়ালিটি ইন্ডেক্সের PE বা PB কিন্তু সাধারণত একটু বেশির দিকেই থাকে। যেমন এপ্রিল 30, 2025-এর ডেটা অনুযায়ী নিফটি 200 কোয়ালিটি 30-র PE ছিল প্রায় 28.7, PB প্রায় 8.9। এটা কিন্তু নিফটি 200 বা নিফটি 50-র থেকে বেশি। ডিভিডেন্ড ইল্ডও বলছিলেন বেশি। হ্যাঁ, ডিভিডেন্ড ইল্ডও তুলনামূলকভাবে ভালো, প্রায় 2.2%। এই যে PE, PB একটু বেশি, এটা কি মানে যে শেয়ারগুলো ওভারভ্যালুড, নাকি ভালো কোয়ালিটির জন্য বাজার এই প্রিমিয়ামটা দিতে রাজি? এটা একটা খুব ভালো প্রশ্ন। আসলে বাজার প্রায়শই এই কোয়ালিটি কোম্পানিগুলোর স্থিতিশীলতা আর নির্ভরযোগ্যতার জন্য একটা প্রিমিয়াম দেয়। তবে হ্যাঁ, বিনিয়োগকারী হিসেবে দেখতে হবে যে দামটা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে কিনা। কারণ দিনের শেষে তো রিটার্নটাও দেখতে হবে, আর কোয়ালিটির আসল পরীক্ষা তো হয় খারাপ সময়, তাই না? একদম। যখন শেয়ার বাজার খুব পড়ছে, তখন এই কোয়ালিটি স্টকগুলো কেমন পারফর্ম করছে সেটাই দেখার।
তো ঐতিহাসিক তথ্য কি বলছে এই বিষয়ে? ধরুন কোভিডের সময় বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো। ডেটা দেখলে বোঝা যায় ওই সময়গুলোতে যখন বাজার বেশ খানিকটা পড়েছিল, মানে নিফটি 50 বা নিফটি 200 যখন বেশ খানিকটা নেমেছিল, তখন এই নিফটি 200 কোয়ালিটি 30 ইন্ডেক্সটা কিন্তু তুলনামূলকভাবে কম পড়েছে। মানে একটা ডাউনসাইড প্রোটেকশন পাওয়া গেছে কিছুটা। হ্যাঁ, বলতে পারেন পতনের সময় ধাক্কাটা কিছুটা সামলেছে। আচ্ছা, এটা তো গেল খারাপ সময়ের কথা, কিন্তু লম্বা মেয়াদে রিটার্নের দিক থেকে কেমন পারফর্ম করেছে? মানে ধরুন 5 বছর বা 10 বছরের হিসাবে। লম্বা মেয়াদের রোলিং রিটার্ন যদি দেখেন এপ্রিল 30, 2025 পর্যন্ত ডেটা অনুযায়ী, তাহলে কিন্তু 1 বছর, 5 বছর বা 10 বছরের গড় রিটার্নে নিফটি 200 কোয়ালিটি 30 টিআরআই, তার পেরেন্ট ইন্ডেক্স নিফটি 200 টিআরআই এবং জনপ্রিয় নিফটি 50 টিআরআই দুটোকেই ছাপিয়ে গেছে। ওহ, তার মানে শুধু ঝুঁকি কমানো নয়, রিটার্নও ভালো দিয়েছে গড়ে। হ্যাঁ, ঐতিহাসিক তথ্য অন্তত সেটাই বলছে। তাহলে যদি কেউ এই কোয়ালিটি ইনভেস্টিং স্ট্র্যাটেজিতে বিনিয়োগ করতে চায়, এই ইন্ডেক্সটাকে অনুসরণ করে, তার জন্য উপায় কি? তার জন্য ইন্ডেক্স ফান্ড আছে। যেমন ধরুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 200 কোয়ালিটি 30 ইন্ডেক্স ফান্ড। এটা একটা ওপেন এন্ডেড স্কিম, যেটা ঠিক ওই ইন্ডেক্সটাকেই নকল করে বা ট্র্যাক করে। আর এর নতুন অফারও এনএফও বোধহয় এখন চলছে। হ্যাঁ, এর এনএফও পিরিয়ডটা হলো 21 মে থেকে 4 জুন 2025 পর্যন্ত। খুব কম টাকা, মানে 1000 টাকা দিয়েও শুরু করা যায়। এসআইপি করার সুবিধাও আছে। এই ধরনের ইন্ডেক্স ফান্ডের মূল সুবিধাগুলো কি কি? দেখুন, প্রথমত এটা নিয়ম ভিত্তিক। কোন শেয়ার ঢুকবে, কোনটা বেরোবে, সবটাই আগে থেকে ঠিক করার নিয়ম মেনে হয়। কোনো ফান্ড ম্যানেজারের ব্যক্তিগত পছন্দের ব্যাপার নেই, তাই স্বচ্ছতা অনেক বেশি। আর খরচও কম হওয়ার কথা তো। হ্যাঁ, সাধারণত অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডের চেয়ে ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও কম হয়। আর ঐতিহাসিকভাবে দেখা গেছে বাজারের অস্থিরতায় এটা তুলনামূলক ভালো পারফর্ম করেছে। কিন্তু ঝুঁকি তো আছেই, তাই না? যেহেতু শেয়ার বাজারে বিনিয়োগ হচ্ছে। অবশ্যই, ঝুঁকি তো থাকবেই। রিস্কোমিটার অনুযায়ী এটাকে ভেরি হাই রিস্ক ক্যাটাগরিতেই ফেলা হয়েছে। এটা মনে রাখতে হবে যে কোয়ালিটি মানে কিন্তু জিরো রিস্ক নয়। এর মানে হলো তুলনামূলকভাবে একটু বেশি স্থিতিশীলতা পাওয়ার চেষ্টা করা। তাহলে আজকের আলোচনাটা যদি সংক্ষেপে বলি, কোয়ালিটি ফ্যাক্টর মানে হলো সেই সব কোম্পানিতে ফোকাস করা যাদের ব্যবসার ভিত শক্ত, ঋণ কম, লাভের ক্ষেত্রে স্থিতিশীলতা আছে, একদম নিয়ম ভিত্তিক রাস্তা খুলে দেয়। ঠিক, যারা হয়তো নিজেরা সরাসরি শেয়ার বাছাই করতে চান না, কিন্তু একটা নির্দিষ্ট ভালো কৌশলে বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। পোর্টফোলিওতে একটা ডাইভার্সিফিকেশন আর স্থিতিশীলতা যোগ করতে পারে। আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা অন্য প্রশ্ন আসছে। এই যে আমরা কোয়ালিটির মাপকাঠিগুলো নিয়ে কথা বললাম, কম ঋণ, স্থিতিশীল লাভ, এগুলো তো সব অতীতের ডেটার উপর ভিত্তি করে তৈরি, তাই না? হ্যাঁ, মূলত তাই। কিন্তু ধরুন ভবিষ্যতে এমন কোনো বড় অর্থনৈতিক বদল এলো বা ধরুন কোনো নতুন টেকনোলজি এসে পুরো খেলার নিয়মই পাল্টে দিল, তখন কি আজকের এই কোয়ালিটির সংজ্ঞাটা একই থাকবে? মানে অতীতের পারফরমেন্স দেখে কি ভবিষ্যতের অজানা চ্যালেঞ্জের জন্য তৈরি থাকাটা যথেষ্ট? এটা কিন্তু একটু ভাবনার বিষয়। এর ডেটা নয়, বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যতের সম্ভাবনাগুলো নজরে রাখাটা জরুরি। কোনো একটা কৌশলই চিরকালীন নয়।